নমস্কার। এখন ট্রেন্ডিং জনতা ককরোচ পার্টি। কে নিজেকে ককরোচ বলতে চায় বুঝি না আমি। আর এটা প্রথম প্রতিবাদটা এলো, সেটা হচ্ছে আমাদের সিজেআই সূর্যকান্ত জি একটি কথা বলেছিলেন, কিন্তু সেইটা প্রসঙ্গটা অন্য কিছু কথা মুছে কাটছাঁট করে একটা এজেন্ডা চালানো হচ্ছে। তার কারণ সিজিআই সূর্যকান্ত অনেক দিন ধরেই কিন্তু লেফট লিবারাল গ্যাংয়ের এবং বিদেশি যে শক্তি তাদের বিরুদ্ধে কাজ করে আসছেন। ওনার প্রথম যে ব্যাপারটা নজরে এসেছিল আমাদের, সেটা হচ্ছে উনি বলেছিলেন, ইউএনকে চোখ দেখিয়ে বলেছিলেন ভারত একটি কোনো ইয়ে না, যে ভারতকে আমরা বাইরে থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদের জন্য আমরা রেড কার্পেট বিছিয়ে দেব না, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এখান থেকে সরাবো। তো এটা ইউএনের মাথা ব্যথার কারণ ছিল। তারপরে কপিল সিব্বাল, উনি যখন সিজিআই হিসেবে জয়েন করলেন, কপিল সিব্বাল, তারপরে হচ্ছে অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণ, যে নাম করা যারা ডিপ স্টেটের ইয়ে লয়ার, তাদেরকে বলে দিয়েছিলেন যে আসবো আর সুপ্রিম কোর্ট তোমাদের জন্য খুলে যাবে, হবে না, সবাইকে ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাইকে লাইনে আসতে হবে। যেরকম আমরা আগে দেখেছি চন্দ্রচূড়ের সময় তিস্তা শীতলবাড়ের কেসের জন্য উনি একটা প্রোগ্রাম ছেড়ে চলে গিয়ে রাত্রিবেলায় কোর্ট খুলেছিলেন। আজমল কাসাবের জন্য মাঝরাতে কোর্ট খোলা হয়েছে, সেটা এখানে হবে না, এটা কিন্তু সূর্যকান্ত জি বলে দিয়েছিলেন। সূর্যকান্তজি আরও কিছু কিছু কাজ করেছিলেন যেটা লেফট গ্যাংয়ের মাথা ব্যথার কারণ। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে নজর ছিল যে দেশ থেকে এটাকে আলাদা করে গ্রেটার বাংলাদেশ করা হবে সিআইএ বা আরও বড় বড় শক্তির, তো সেটা কিন্তু সূর্যকান্তজি শক্ত হাতে দমন করেছিলেন। উনি মমতা ব্যানার্জির প্রতিটা কথা শুনেছেন, কিন্তু তারপরেও বলেছেন এসআইআর হবে। উনি যে ভূত যারা হয়ে গেছে, মারা গেছে, তাদের ভোটাধিকার থাকবে, ওটা উনি নাকচ করেছিলেন। তারপরে এরপরেও যখন আমরা দেখলাম মালদাতে সরকারের সহায়তায়, তৎকালীন সরকারের সহায়তায় যে জজদেরকে পুড়িয়ে মারার একটা প্ল্যান ছিল, তখন কিন্তু উনি সারা রাত জেগে ব্যাপারটাকে কন্ট্রোল করেছিলেন। তো সেই জন্য ডিপ স্টেট এবং আমাদের যে আমাদের ইন্ডিয়ান যে ডিপ স্টেট যারা কাজ করছে, ইকোসিস্টেম যারা চালাচ্ছে, তাদের মাথা ব্যথার কারণ। তো সেই জন্য ওনার ওপর আক্রমণ আসবেই, এটা আমরা ধরেই রেখেছিলাম। কিন্তু এই ককরোচ পার্টির ব্যাপারটা একটু সবাই আমাদের জানা দরকার। সেটা হচ্ছে এর যে ফাউন্ডার মেম্বার তিনজন, অভিজিৎ দীপকে, সে অলরেডি 7.5 বছর আম আদমি পার্টির যে আপনার ইয়েতে যে কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করে, তার জীবনে 7.5 বছর এর পিছনে লাগিয়েছে। সুতরাং তার একটা গাত্রদাহ হবে যে আমি একটা বড় পজিশনে মন্ত্রিত্ব বা এরকম কিছু পাবো, কিন্তু আম আদমি পার্টি দিন দিন ফেড হয়ে যাচ্ছে দেশ থেকে, তো সেটা তাদের একটা কারণ। আর এটা যে হঠাৎ করে একটা বিরাট ফলোয়ার এসে গেছে, এটা যারা হই হই করছেন, এখন তো ফ্যাক্ট চেক করা যায় যে কোন দেশের কতজন এটার এই ইয়েটা অ্যাকাউন্ট, কোন কোন দেশের এই অ্যাকাউন্টটা মানে ফলো করছে, ফলোয়াররা কোন কোন দেশের নাগরিক, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে 49%, টোটাল 100%-এ 49% হচ্ছে পাকিস্তানের অ্যাকাউন্ট, আর হচ্ছে 14% হচ্ছে বাংলাদেশ এবং ইউএসএ, এই 3% করে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউএই এবং হচ্ছে ইউকে, আর হচ্ছে ইন্ডিয়াতে 9%, আর আদার্স কান্ট্রিতে 3%। তো সুতরাং 9% টোটাল জেনজি দিয়ে, 9%কে জেনজি দিয়ে একটা রেভুলেশন করাবো, এটা কিন্তু সম্ভব নয়। যদি আমাদের দেশের বিজেপি সরকারের ওপরে যদি মানুষের এত বেশি মনে যদি তাদের ক্ষোভ থেকে থাকে, সেটা সেই রিপোর্টটা কেন ভোটে চোখের সামনে আসে না? ভোটের সময় কেন বিরোধী পক্ষরা সেই জায়গাটা নিতে পারে না যে একটা জনরোষ আসছে, সেটার বিরুদ্ধে সে এমন কিছু এজেন্ডা তারা তুলে ধরতে পারে না কেন যে সাধারণ মানুষ তাদের হেল্প করবে? সেটা একটা কথা। তাহলে এই যে জনতা ককরোচ পার্টি যে একটা দল, একটা বিক্ষুব্ধ একটা তৈরি করা, দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু যতটা বেশি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, তার থেকে অনেক বেশি ক্ষোভ ধরা হতে পারে বিরোধী পক্ষের অপদার্থতা।
ঠিক আছে, তো সুতরাং এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। 9% কিন্তু নজরে রাখতে হবে, যেহেতু ডিপ স্টেট এবং বিরোধী বিশাল শক্তির, আমরা দেখেছি যশোর প্রকাশ্য বলেছেন যে আমি ভারতবর্ষকে আনস্টেবল করতে চাই, এটা আমার ড্রিম। সুতরাং আমরা এটা আমাদের দেশে মানে যুবক, আমাদের জনগণ বা যুবকদেরকে এটা প্রভাবিত করবে না, এটা ভেবে নিয়ে বসে থাকার দরকার নেই। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে জেনজি যারা, তারা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি নলেজেবল এবং অনেক বেশি তারা সাধারণ এইসব ঘটনা অনেক বেশি করে বোঝে। সুতরাং এটাও আর একটা প্রয়াস যেটা ব্যর্থ হবে।